ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আগের দিনের ক্লাসে একটি গ্যালভেনীয় কোষের কোষ বিভব বা ওই যে কোষ দুটো অর্ধকোষ দিয়ে তৈরি, তাহলে সেই অর্ধকোষের তড়িৎদ্বার বিভব কিভাবে তৈরি হয়, মানে তার উৎস কী, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে গ্যালভেনীয় কোষের কোষ বিভব বা যেটা তড়িৎচালক বল বলা হয় সেইটা নির্ণয় করব। তাহলে দেখো, যে কোনো গ্যালভেনীয় কোষ সাধারণত দুটো অর্ধকোষ দিয়ে তৈরি, একটা জারণ অর্ধকোষ আর একটা বিজারণ অর্ধকোষ। তাহলে জারণ অর্ধকোষে জারণ সংঘটিত হয় আর বিজারণ অর্ধকোষে বিজারণ সংঘটিত হয়। তাহলে যখন পুরো কোষের আমি তড়িৎচালক বল বা কোষ বিভব নির্ণয় করব, তাহলে সেটা কিন্তু এই দুটো অর্ধকোষের আলাদা আলাদা তড়িৎদ্বার বিভবের উপর কিন্তু নির্ভর করবে। ধরে নিলাম গ্যালভেনীয় কোষের যে তড়িৎচালক বল বা যেটাকে আমরা ইংলিশে ইলেকট্রোমোটিভ ফোর্স বলি, তো সেটা ধরে নিলাম ই, তাকে আমরা ধরো ই শেল বলে লিখলাম। তার মানে এটা পুরো কোষের তড়িৎচালক বল বা যেটাকে আমরা কোষ বিভবও বলতে পারি। তাহলে সেটা কার উপর নির্ভর করবে? এই দুটো অর্ধকোষের তড়িৎদ্বার বিভবের উপর। তাহলে এটা আমি লিখব কি, এদিকে বিজারণ হচ্ছে, তার মানে বিজারণ অর্ধকোষের তড়িৎদ্বার বিভব। এবারে বিজারণ কোথায় হয় আমরা জানি, এটা হচ্ছে ক্যাথোড, আর এদিকে থাকে অ্যানোড। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ডান দিকে যেটা রয়েছে ক্যাথোড, তাহলে ই ক্যাথোড প্লাস ই অ্যানোড। এবারে এই যে ই ক্যাথোড বলতে কি বোঝাচ্ছে? এই যে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব। এবারে তড়িৎদ্বার বিভব আমরা কি জানি, দু প্রকারের হয়ে থাকে, বিজারণ বিভব আর জারণ বিভব। এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, তার মানে এখানে কিন্তু তোমাকে এটা নিতে হবে যে ই ভ্যালুটা, এটা কিন্তু বিজারণ বিভব নিতে হবে, এদিকের ভ্যালুটা কিন্তু বিজারণ বিভব। আর এদিকে যে ই অ্যানোড লিখেছি, তাহলে এদিকের তড়িৎদ্বারের যে আমি বিভবটা নেব, এটা কি হচ্ছে? অ্যানোডে জারণ হচ্ছে, তার মানে এখানে কিন্তু আমাকে জারণ বিভব নিতে হবে। তাহলে সহজ কথা, ক্যাথোডের বিজারণ বিভবের সঙ্গে অ্যানোডের জারণ বিভব যোগ করলে পুরো কোষের আমি তড়িৎচালক বল বা কোষ বিভব পাচ্ছি। এবারে সাধারণত একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে বা আইইউপিএসসি একটা নিয়ম রয়েছে, তো সেখানে সাধারণত এই জারণ বিজারণ একসঙ্গে মিক্স করা হয় না, সবগুলোকেই বিজারণ হিসেবে প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে এটা তো অলরেডি বিজারণ হয়েই আছে, বিজারণ বিভব হয়েই রয়েছে, তাহলে এটাকে বিজারণ বিভবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি জারণ বিভব আর বিজারণ বিভবের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ভ্যালু একই হয়, শুধু সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এটাকে আমি যদি বিজারণ বিভবে কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ই শেল ইকুয়াল টু, যেমন ছিল ই ক্যাথোড তেমনই থাকবে, শুধু এটা হয়ে যাবে মাইনাস ই অ্যানোড। তাহলে সেক্ষেত্রে এই যে ইটা, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বিজারণ বিভব। ওকে, তাহলে এটা হয়ে যাবে বিজারণ বিভব, আর এটা যেমন ছিল বিজারণ বিভব তেমনই থাকবে। এই সূত্রটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক রকম তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। তাহলে এটা কিন্তু সাধারণ অবস্থা, মানে যে কোনো অবস্থায় বলতে কি, ধরো যে কোনো টেম্পারেচার, যে কোনো কন্ডিশন ক্ষেত্রেই কিন্তু এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি। এবারে আর একটা স্পেশাল কিন্তু কেস হতে পারে, যেটাকে আমরা প্রমাণ অবস্থা বলতে পারি। বুঝলে প্রমাণ অবস্থাটা কি সেটা একটু পরে বলছি। তাহলে প্রমাণ অবস্থায় কিন্তু এই গ্যালভেনীয় কোষের যে তড়িৎচালক বল, সেটাকে ই শেল না বলে সেটা হয়ে যাবে কি, ই জিরো শেল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এটা যেহেতু ই জিরো হয়ে গেল, তাহলে এগুলোও সব ই জিরো হয়ে যাবে। তাহলে এগুলোও সব এদিকের বিজারণ বিভব ক্যাথোডের কিংবা অ্যানোডেরও যে বিজারণ বিভব যখন আমরা বের করব, এগুলো সবই প্রমাণ অবস্থায় কিন্তু বের করতে হবে। তাহলে এই প্রমাণ অবস্থাটা কি, এবারে সেটা আমাদেরকে জানতে হবে যে প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি।
প্রমাণ অবস্থা বলতে বোঝা যায় কি, যখন ধরো কোনো একটা গ্যালভেনীয় কোষে বা এই যে অর্ধকোষে, ধরো এখানে তো জারণ হচ্ছে, এখানে বিজারণ হচ্ছে, তাহলে জারণে যখন ধরো যারা যারা অংশগ্রহণ করছে, সত্যি কথা যে সমস্ত উপাদানগুলো অংশগ্রহণ করছে, তো তাদের কিন্তু সক্রিয়তাটা যেন একক হয়, তখনই সেই অবস্থাটা থেকে বলবো প্রমাণ অবস্থা। ধরো আমরা হচ্ছে ড্যানিয়েল সেলে সেই একই রকমভাবে আমরা উদাহরণ পড়লাম, ধরো একটা দিলাম, ধরো ড্যানিয়েল সেলে কী বিক্রিয়া হয়, যে আমরা দেখেছি জিঙ্কটা থেকে, কিন্তু জিঙ্কটা কি থাকে, জিঙ্কটা সলিড থাকে, জিঙ্ক সলিড থেকে কি হয়ে যায়, জিঙ্ক 2+, এটা দ্রবণে চলে যায় অ্যাকোয়াস প্লাস দুটো ইলেকট্রন। তাহলে এইভাবে ড্যানিয়েল সেলে বিক্রিয়া হয়। তাহলে যখন এটাকে আমরা প্রমাণ অবস্থা বলবো, তখন কিন্তু এই জিঙ্ক 2+ এদের সবারই সক্রিয় যে ভর বা সক্রিয়তাটাকে একক হতে হবে। এবার সাথে সাথেই চলে আসছে যে সক্রিয়তা জিনিসটা তাহলে কি, বা সক্রিয় ভর যে কথাটা বলছি ওটা কি। তাই সক্রিয় ভর এটা নির্ভর করবে কোনো একটা উপাদান কি অবস্থায় রয়েছে, ও সলিডে রয়েছে না অ্যাকোয়াস স্টেটে রয়েছে না গ্যাসিয়াস স্টেটে রয়েছে। কি ধরো আমরা হচ্ছে লঘু দ্রবণ নিয়ে নিয়েছি, ওকে। তাহলে লঘু দ্রবণ বলতে এই যে ধরো জিঙ্ক 2+ অ্যাকোয়াস আছে, তাহলে এটা কিন্তু কিসে আছে, দ্রবণে আছে। তাহলে এটা যদি লঘু দ্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে সক্রিয় ভরটা কত হবে, সেক্ষেত্রে সক্রিয় ভরটা কিন্তু আমি কী দিয়ে প্রকাশ করব, তার মোলার গাঢ়ত্ব যত হবে সেইটা দিয়ে প্রকাশ করব, হলো। আচ্ছা, এটা গেল লঘু দ্রবণ। যদি গ্যাস হয়, যেমন আমরা আগের দিন হাইড্রোজেন গ্যাস দিয়ে আমরা দেখেছিলাম, একটা হাইড্রোজেন গ্যাসের হচ্ছে তড়িৎদ্বার আমরা দেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে এটা গ্যাসও হতে পারে কোনো একটা পদার্থ। তাহলে সেক্ষেত্রে সক্রিয় ভরটা তার কী হবে, তার সক্রিয় ভরটা তখন আমরা আংশিক চাপ দিয়ে প্রকাশ করব, ওকে। তাহলে যেটাকে আমরা ইংলিশে পার্সিয়াল প্রেশার বলি, তাহলে সেই দিয়ে প্রকাশ করব। আর কি হতে পারে, এই যেমন সলিড আছে, কিংবা কোনো ক্ষেত্রে ধরো এল থাকলো, মানে লিকুইড ফর্মে। দেখো লিকুইড আর অ্যাকোয়াসের মধ্যে পার্থক্য রয়েছে। লিকুইড মানে ধরো সোডিয়াম ক্লোরাইড ধরো গলিত অবস্থায় আছে, তার মানে ওটা পিওর অবস্থায় রয়েছে, তার মানে সেটা হবে লিকুইড। কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে যদি জলে দিয়ে দিই, সেটা হয়ে যাবে অ্যাকোয়াস। তাহলে অ্যাকোয়াসের ক্ষেত্রে আমাকে মোলার গাঢ়ত্ব দিয়ে সক্রিয় ভরকে প্রকাশ করতে হবে। কিন্তু যদি বিশুদ্ধ তরল হয়, বিশুদ্ধ তরল, ঠিক আছে, কিংবা কি হতে পারে কঠিন, কঠিন বলতে এই যে ধরো সলিড নিয়েছি, তাহলে সেক্ষেত্রে সক্রিয় ভরটা কি হবে, সক্রিয় ভরটা হবে 1, বোঝা গেল। তাহলে যখন বিশুদ্ধ তরল বা কঠিন মানেই ও কিন্তু প্রমাণ অবস্থাতে রয়েছেই, কিন্তু বাদ বাকি তোমার লঘু দ্রবণ বা যদি গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে প্রমাণ অবস্থা বলতে গেলে এগুলো সবেরই, এই যে মোলার গাঢ়ত্ব বা আংশিক চাপ, এগুলোকে সবই কি হতে হবে, সমান 1 হতে হবে। তখনই আমি বলে দেব যে পুরো উপাদানগুলো সক্রিয়তা তার 1। তাহলে সেই অবস্থায় যখন আমি E0 শেল বের করব, তাহলে সেটা হবে তার প্রমাণ অবস্থায় গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল, ওকে। এবারে তোমাদের হচ্ছে প্রমাণ অবস্থায় বের করানোর একরকম রুল আছে, একরকম নিয়ম রয়েছে। আর যে কোনো অবস্থায়, যে কোনো সাধারণ অবস্থায়, তো সেক্ষেত্রেও আমরা যদি ই শেল বের করি, তো তার একটা কিন্তু নিয়ম রয়েছে। জেনারেলি তোমাদের এই যে কোনো অবস্থাতে যে গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল বা ই শেল, সেটা বের করানোর জন্য তাহলে তোমাকে কি করতে হবে, ই ক্যাথোড বের করতে হবে, ই অ্যানোড বের করতে হবে, বা ক্যাথোডের বিজারণ বিভব বা অ্যানোডের বিজারণ বিভব বের করতে হবে। তো সেটা জেনারেলি বের করানো হয় একটা ইকুয়েশন থেকে, যেটাকে বলা হয় কি ইকুয়েশন, নার্নস্ট সমীকরণ। তাহলে এবারে রয়েছে যে কোনো তড়িৎদ্বারের বিভব আমরা কিভাবে নার্নস্ট সমীকরণ থেকে বের করি। এই যে নার্নস্টের সমীকরণটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের ইকুয়েশনটা বলা থাকে, মানে কোনো তড়িৎদ্বারে ধরো কি বিক্রিয়া হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ধরো একটা তড়িৎদ্বারে বিক্রিয়া হচ্ছে কীরকম, ধরো আলফা মোল অফ এ ধরো বিক্রিয়া করলো বিটা মোল অফ বির সঙ্গে, তার সঙ্গে এন মোল ইলেকট্রন যুক্ত হলো, দিয়ে সেখান থেকে ধরো গামা মোল অফ সি প্লাস ডেল্টা মোল অফ ডি
তৈরি হলো। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এটা তাহলে প্রথমে তোমাদেরকে চিহ্নিত করতে হবে কি বিক্রিয়া হচ্ছে। তাহলে দেখো এখানে ইলেকট্রন কি হচ্ছে, গৃহীত হচ্ছে। তাহলে যে বিক্রিয়াতে এরকমভাবে ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা কি জানি, বিজারণ। তার মানে এটা বিজারণ। তার মানে এইখানে বিক্রিয়া থেকে আমরা যে বিভবটা নির্ণয় করব সেটা কিন্তু বিজারণ বিভবই নির্ণয় করব। আর এখানে এ এর মোল সংখ্যা আলফা, বি এর মোল সংখ্যা বিটা, আর এখানে ইলেকট্রন যুক্ত হয়েছে এন মোল, আর উৎপন্ন হয়েছে গামা মোল সি আর ডেল্টা মোল ডি। নার্স্টের যে সমীকরণটা সেখানে কি বলা আছে, তাহলে নার্স্টের সমীকরণ অনুযায়ী তড়িৎদ্বার বিভব, তাহলে ওই যে তড়িৎদ্বার বিভব বলতে এটা কী হবে, বিজারণ বিভব হবে। তাকে ধরো আমি এমনি ই লিখলাম, তাহলে এই ই সমান কি হবে, E0 মাইনাস RT বাই NF ln activity of A to the power alpha into activity of B to the power beta, নিচে activity of C to the power gamma into activity of D to the power delta। তাহলে প্রত্যেকটা টার্মের কি মানে, ইটা কি ছিল, ইটা হচ্ছে এই যে তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারে বিজারণ হচ্ছে সেই তড়িৎদ্বারের বিজারণ বিভব। E0টা কি ছিল, বুঝতেই পারছো, এক্ষুনি জিরো দিয়ে আমরা কি দেখেছিলাম, কোনো একটা তড়িৎদ্বারের বা কোনো একটা কোষের প্রমাণ অবস্থায় তার বিজারণ বিভব ছিল। আর কি, আর আমরা জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা কি জানি, কেলভিন স্কেলে উষ্ণতা, এনটা কি, এই যে কত মোল ইলেকট্রন এখানে যুক্ত হয়েছে, তাহলে সেটাই হচ্ছে এন। আর এফটা কি, এফটা হচ্ছে ফ্যারাডে। আর এই যে এলএন তো আমরা জানি, আর এ দিয়ে আমরা কি বুঝতে পারছি, এটা দিয়েই হচ্ছে সক্রিয় ভরটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, এবারে যদি আমরা দেখলাম, একটু আগে বললাম যে সক্রিয় ভরটা কি, যদি অ্যাকোয়াস সলিউশন হয়, লঘু দ্রবণ হয়, তখন সক্রিয় ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মোলার গাঢ়ত্ব দিয়ে। তাহলে ধরে নিলাম এ বি সি ডি সবই কিসে রয়েছে, ধরো লঘু দ্রবণে রয়েছে। লঘু দ্রবণের ক্ষেত্রে তাহলে ইকুয়েশনটা কি হবে, তখন তখন কে থাকবে, সমান E0 মাইনাস RT বাই NF ln, তখন এটাকে কিন্তু আমি কিভাবে লিখতে পারি, এটাকে কনসেন্ট্রেশন দিয়ে লিখতে পারি, বা মোলার গাঢ়ত্ব। তাহলে কনসেন্ট্রেশন মানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ A, ওকে, টু দি পাওয়ার তখন কি হয়ে যাবে এখানে আলফা, ইন্টু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার বিটা বাই কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার গামা ইন্টু কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার ডেল্টা। তাহলে এটা তোমার কিসে দেওয়া আছে, এলএনে দেওয়া আছে, এটা আমি লগেও প্রকাশ করতে পারি। তাহলে লগ দিয়ে প্রকাশ করলে কি হবে, আমাকে জানি 2.303 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.303 RT বাই NF, এটা তখন হয়ে যাবে লগ, তারপরে যা ছিল তাই হবে কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা, কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার বিটা বাই কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার গামা ইন্টু কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার ডেল্টা। এবারে ধরো এখানে লঘু দ্রবণের পরিবর্তে যদি ধরো কোনো একটা গ্যাস হতো, ধরো এখানে সিটা গ্যাস হয়ে যেত, তাহলে সির জায়গায় কিন্তু আমাকে এখানে কনসেন্ট্রেশন না লিখে পার্সিয়াল প্রেসার মানে পি লিখে, এখানে যেমন এ লিখেছি সেক্ষেত্রে পি লিখে নিচে সি টু দি পাওয়ার এইভাবে গামা লিখতে হতো। তাহলে এবারে ধরে নিলাম যে টেম্পারেচারটা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে 25 ডিগ্রি যখন সেলসিয়াস উষ্ণতা হবে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান কি হবে, টিটা তো মানে কেলভিন স্কেলে জানি, মানে 273 প্লাস 25, তাহলে এটা কত হবে, সমান 298 কেলভিন। তাহলে আর সমান আমরা কত জানি, 8.314, এই ভ্যালু বসাবো। ফ্যারাডের ভ্যালু কত জানি, 1 ফ্যারাডে 96,500 কুলম্ব। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তখন ইকুয়েশনটা কি হবে, দেখো
ই ইকুয়াল টু E0 মাইনাস 2.303, আর এর জায়গায় 8.314, এটা কত 25 ডিগ্রিতে 298 বাই এনটা তো এনই থাকবে, কারণ এটা তো কনস্ট্যান্ট নয়, কারণ বিভিন্ন কোষ বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন মোলের ইলেকট্রন লাগতে পারে, তো ওই জন্য এটা এন, আর এফের জায়গায় হবে 96,500। আর এখানে যেমন ছিল লগ concentration of A to the power alpha, B to the power beta by concentration of C to the power gamma, D to the power delta। মানে এইটা হচ্ছে ক্যালকুলেশন করে পাওয়া গেছে কত হয় ভ্যালুটা। এটা হয়, দেখবে বাড়িতে ক্যালকুলেশন করে 0.059 বাই এন লগ A to the power alpha, concentration of B to the power beta by concentration of C to the power gamma by concentration D to the power delta। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশনটা, ভালো করে কিন্তু তোমরা মনে রাখবে যে এই ইকুয়েশনটা জেনারেলি এটা কিন্তু 25 ডিগ্রিতে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো 25 ডিগ্রিতেই আসে। যদি 25 ডিগ্রি না থাকে তাহলে তোমাদেরকে এইভাবে টেম্পারেচারটাকে মানে এই ইকুয়েশনটা তখন বসাতে হবে, এই ইকুয়েশন বসিয়ে তোমাদের কিন্তু তখন ক্যালকুলেট করতে হবে।